প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো? এই তো পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নির্বাচনমুখী হচ্ছে দলগুলো, জাতীয় নির্বাচন 2026, পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ, যানজটে স্থবির রাজধানী, ভোগান্তি নগরবাসীর। দৈনিক সমকাল, নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, তফসিল ঘোষণা ডিসেম্বরে, রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চমাত্রায় সীসা। দৈনিক যুগান্তর, রাজনীতি গড়ালো ভোটের মাঠে, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান। কালের কণ্ঠের শিরোনাম, সরকার গেলে কি করবে বিএনপি, জানতে চাচ্ছেন কূটনীতিকরা। সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির বিজয় র্যালি, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, তারেক রহমান বলেছেন, ভোট আয়োজনে ইসিতে চিঠি। মানব জমিন, রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে। খবরের কাগজ, কার নজর কোন আসনে, ইসিকে নির্বাচন আয়োজনের নির্দেশ। আমার দেশ, নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ের, কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য। কালবেলা শিরোনাম, নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ, দলগুলোর মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, তারেক রহমান বলেছেন। দৈনিক করতোয়া, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন, বিএনপির বিজয় র্যালিতে জনতার ঢল, নির্বাচনের প্রস্তুতি শুরু। জুলাই ঘোষণাকে স্বাগত বিএনপির, জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত। দৈনিক দিনকাল, জাতীয় স্বার্থে সব দল ঐক্যবদ্ধ থাকা জরুরি, তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, ভোটের ঘোষণাকে স্বাগত বিএনপির, অন্যদের ভিন্ন সুর, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। নির্বাচনী ট্রেন, নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ, এবং সবই মোটামুটি একটা আশার খবর। রাজনীতি গড়ালো ভোটের মাঠে শিরোনাম হয়েছে, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, তারেক রহমান গতকাল বিজয় র্যালিতে বলেছেন। আবার একই সাথে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জামায়াতের, এবং কোনো কোনো পত্রিকার শিরোনাম হয়েছে যে জামাত একটু নাখোশ। তো কি মানে সবকিছু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবথেকে ভালো জিনিসটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে, একটু যেটার জন্য সকলে প্রত্যাশা করছিল যে নির্বাচন কি হবে না হবে। আমি যখন প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছিলাম জুলাই সনদের উপরে, এবং তারপর জুলাই ঘোষণাটার উপরে, বৃষ্টির মধ্যে উনি ছাতার নিচে দাঁড়িয়ে বলেছিলেন, তো আশা ছিল যে ওটা তো শোনার পরেই অপেক্ষা করছিলাম যে রাতে কি হয়। তো সেই বক্তব্য যখন উনি নির্বাচনের কথা ঘোষণা করলেন, এবং সেই আগের মতোই বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে বলবে, এবং রমজানের আগেই নির্বাচনটা হচ্ছে, এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক। এবং যাদের মনের মধ্যে এটা ছিল যে এটা হবে কি হবে না, আদৌ হবে কি না, এইবারই বোধহয় প্রথম একটা নিয়মের কথাটা শোনা গেল। সরকার প্রধান হিসেবে তিনি বলতেই পারতেন যে আমি নির্বাচন ঘোষণা করলাম যে ফেব্রুয়ারির আগেই হবে, কিন্তু তিনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন, এবং যেটা নিয়মতান্ত্রিক যেটা ব্যাপার সেটাই উনি ফলো করেছেন, এবং এটাই ভালো হয়েছে যে, এবং দেখেন চিঠিটা কিন্তু গেছে ওনার অফিস থেকে যে আয়োজন করবার জন্য অনুরোধ তাদেরকে বলা হয়েছে। অত্যন্ত ইতিবাচক দিক। সকলেই আমরা যে ইংরেজিতে বলি না যে হিপড এ সাই অফ রিলিফ, যেন বিরাট বোঝা নেমে গেল, স্বস্তিতে গেলাম। এখন এটার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, যতক্ষণ পর্যন্ত না এটার ঘোষণা আসছিল তখন এক ধরনের বাতায়ন ছিল, এনভায়রনমেন্টটা ছিল অন্য ধরনের, কারো আপার হ্যান্ড কারো লোয়ার, এইরকম অবস্থা ছিল। এখন ইলেকশন শিডিউলটা ঘোষণার পরে আবার দেখা যাচ্ছে, শিডিউল না, ইলেকশনের সময়টা ঘোষণার পরে দেখা যাচ্ছে কিছু কিছু দলের মধ্যে
চিন্তাভাবনা অন্যরকম হচ্ছে যে কী ব্যাপার, আমরা কি পেলাম বা ওরা কি পেল, এই ধরনের একটা হচ্ছে। আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে জামাত এবং ইসলামিক অন্যান্য আন্দোলন যারা আছেন তারা যে কথাগুলো বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড কি, এই সংজ্ঞাটা অনেকেই বলেন, এই কথাটা অনেকেই বলেন, কিন্তু আমরা ওইভাবে কিন্তু পাইনি। মানে আপনি ইলেকশনে জিতলে ইট ওয়াজ এ লেভেল প্লেইং ফিল্ড, ভালো ছিল, আপনি হেরে গেলে লেভেল প্লেইং ছিল না। তো এই যে মানে আমাদের দলগুলোর মধ্যে যে ইয়েটা আছে, আমরা এই মানসিকতার বাইরে উঠতে পারিনি, এবং সম্ভবত সেই কারণেই তারেক রহমান সাহেব গতকালকে যে বক্তব্যটা রেখেছেন, ওই তার র্যালি শুরুর সময়, ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখে বন্ধ না হয়। কারণ ইতিমধ্যেই কিছু আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন দল থেকে। বিএনপিতেও ওপেনলি বলেছে দে হ্যাভ ওয়েলকাম, তারা খুব খুশি হয়েছে, জুলাই সনদ সহ ঘোষণা সহ সব কিছুর ব্যাপারেই তারা ইয়ে করেছে। এখন যেটা বললাম যে আমাদের তো আপনি জানেন যে আমরা নির্বাচন তো আপনি আমি সে কত বছর ধরে দেখছি, যদি আপনি 70 সাল থেকে ধরেন আমরা নির্বাচনগুলো দেখছি, এটা একটা ব্লেম গেম হয় সবসময়, যে হেরে যায় সে ইয়ে করে, লেভেল প্লেইং ফিল্ড হয় নাই, অমুক হয় নেই তমুক হয় নেই। তবে আমার কাছে আমার বিশ্বাস যে এবারে যদি এই ধরনের কোনো কিছু হয়, তাহলে অনেকেই যারা বলেন যে আবার না 1-11 হয়ে যায়, অমুক হয়ে যায় তমুক হয়ে যায়, এটার দিকে যেন তারা লক্ষ্য রাখেন যারা এই নির্বাচন নিয়ে কিছু সমালোচনা করছেন। এই বর্তমান সরকার তো খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন যেটা, যে বাংলাদেশের এবারে নির্বাচন স্মরণকালের একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই দিকেই কিন্তু সাধারণ মানুষও তাকিয়ে আছে। এবং আপনি গতকাল দেখেন যে ইলেকশন কমিশন থেকে যে বক্তব্যগুলো এসছে, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যগুলো রাখছে, সব কিছু কিন্তু ওই দিকে। এবং প্রায় বোধহয় 174 জন মানে কর্মচারীকে ট্রান্সফার করা হয়েছে, আপনি পুলিশের কর্মচারীকে ট্রান্সফার করা হয়েছে, তারা বলেছে আরও 200 জনকে করাবে। এবং নির্বাচন আগে প্রশাসনের জায়গায় লটারির ভিত্তিতে কে কোন জায়গায় যাবে ঠিক করা। এবং কালকে উপদেষ্টা বলেছেন যে পুলিশের বুকের মধ্যে একটা ক্যামেরা থাকবে ফিট করা, যে সিনিয়র পুলিশ যিনি পোলের কাছাকাছি থাকবেন, তাতে করে সব কিছু ধারণ করা হবে কি হচ্ছে না হচ্ছে। তো এই জিনিসগুলি পজিটিভ। সম্ভবত এই কারণগুলোর মাথায় রেখে হয়তো চিফ অ্যাডভাইজার বলেছেন স্মরণকালে শ্রেষ্ঠ নির্বাচন হবে। আমরা তো সকলে তাকিয়ে রয়েছি, এখনও 7-8 মাস বাকি আছে, দেখি কি হয়। এবং তরুণ ভোটারদের নিয়ে বেশ আশাবাদ হয়েছে, এবং তরুণ ভোটারদের জন্য বোধহয় আলাদা একটা ব্যবস্থাও করা হবে। এবং 4 কোটি, এবার বোধহয় 4 কোটি তরুণ ভোটাররা আছে যারা প্রথমবারের মতো। আপনার কি মনে হয় যে তরুণদের ব্যাপারে সবাই বলছেন তরুণরা আমার, আসলে কার? দেখুন, তরুণরা আজকাল বুঝে গেছে তাদেরকে ফাঁকি দেওয়া, তারা তাকে যদি ফাঁকি দিতে পারতেন তাহলে কি গণ অভ্যুত্থানটা হতো না। তাদেরকে আপনাকে ধরায় ধরতে হবে, আপনাকে কিন্তু হিসাবে রাখতে হবে তাদেরকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু অন্যরকমের আলোচনা আপনার সাথে করতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে দিনটা যত নির্বাচনী ঘোষণা যেহেতু হলো, দিনটা যত এগোবে তবে সব রাজনৈতিক দলের কর্মসূচি বাড়বে, এবং কে কত বেশি জনসভায় লোক আনবে সেটার প্রবণতা বাড়বে, এবং স্বাভাবিক কারণে জনসভায় লোক আনার ব্যাপারে একটা প্রবণতা থাকবে। কিন্তু আমরা যেটা দেখছি যে এই ছোট্ট শহরে, এটা শহরই ছোট্ট, একটা রাস্তা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে পুরো ঢাকা শহরটা স্থবির হয়ে যায়। যেমন গতকাল বিএনপির বিজয় র্যালি ছিল, সায়েন্স লাইব্রেরিতে শিক্ষার্থীদের কর্মসূচি ছিল। যেমন ধরেন প্রথম আলোতে এই যে ছবিটা দেখেন, এটা শুধু প্রথম আলো না, আর সব পত্রিকাতেই এই ছবিটা ছাপা হয়ে গেছে যে স্থবির হয়ে গেল ঢাকা শহর। তাহলে তো আমরা দেখছি যে সামনের দিকে এরকম স্থবির অবস্থা আরও বাড়বে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো বা সরকারের পক্ষ থেকে এই যে রাজনৈতিক সমাবেশের বিকল্প কোনো জায়গা তৈরি করা যায় কিনা, জনভোগান্তি না করে, এটা কি ভাবা উচিত? এটা কিভাবে করবে? আপনার কি মনে করছেন নারায়ণগঞ্জে করবে? কে যাবে সেখানে? সমস্ত কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় যে গতকালকে যেটা হয়েছে এটা তো নিজে আমি ভুক্তভোগী। আমাকে পিক আপ করার জন্য যে গাড়িটা এসছিল এবং যে গাড়িটা আমাকে গিয়ে তুলে নিয়ে গেল, সমস্ত পথটার দূরত্ব হচ্ছে আমার যে 15 মিনিট লাগে, আমি কালকে বাসায় ফিরেছি 2 ঘন্টা পরে। আচ্ছা। এবং রাস্তার মধ্যে বসেছিলাম। এখন এই জিনিসগুলি আমরা বলি, যেমন আপনার স্মরণ থাকা উচিত যে বাংলাদেশের এ পর্যন্ত যতগুলো র্যালি হয়েছে ঢাকা শহরে, বিশেষ করে 5 তারিখেও তো আপনি স্থবির হয়ে গেছিল,
6 তারিখে গতকালকেও স্থবির হয়ে গেল। তো শহরটা যদি স্থবির হয়ে যায়, লোকজন কিন্তু ক্ষেপে যাবে এবং ক্ষেপে গেছেও। আপনি রাস্তা শাহবাগের এবং ডিএমপি বারবার ঘোষণা করছে এই 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 জায়গাগুলোতে এড়িয়ে চলুন। না, এখন তো বলেছে এইসব করাই যাবে না। কে শোনে কার কথা বলুন? কেউ তো কার কথা শুনছে না। এখন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানে যে আমরা সবসময় যে কথাটা বলি, বিশেষ করে রোগীদের ব্যবস্থাটা, শাহবাগ ঘিরে অনেকগুলো হসপিটাল আছে, সেই হসপিটালের রোগীদের কি হবে বলুন? তো যাই হোক, আমরা আশা করি যে অন্ততপক্ষে জনভোগান্তি কমিয়ে বিকল্পভাবে প্রচার মাধ্যমে প্রচার করা বা অন্য জায়গায়, আমরা তো অনেক বাইরের কথা বলি না, এটা বোধহয় স্বপ্ন হয়ে যাবে। স্বপ্ন হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও স্বপ্ন তো মানুষ দেখে। শিশুদের নিয়ে একটি কথা, খুব মারাত্মক একটি কথা প্রকাশ হয়েছে আজকের পত্রপত্রিকাতে, একটি গবেষণার। আপনি নিশ্চয়ই পড়েছেন রিপোর্টটি, দৈনিক সমকাল সহ আরও কয়েকটি পত্রিকায় আছে। রাজধানীর 98% শিশুর রক্তে উচ্চমাত্রায় সীসা। মানে এই উচ্চমাত্রার সীসাতে কি হয় আমি আপনাকে একটু পড়ে শোনাই। যে উচ্চমাত্রার সীসা শিশুর মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এবং মানসিক উন্নয়নে প্রভাব পড়ে। মানে শিশু যে বিকলাঙ্গ হয়ে যায়, বুদ্ধি কমে যায়, সেইটা হয়ে যায়। এবং আরেকটি পত্রিকার শিরোনাম আছে যে এটা অধিকাংশ ক্ষেত্রে বস্তিতে যে শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের বেলা বেশিভাবে দেখা যাচ্ছে। তাহলে কি আমরা মনে করছি যে বস্তিতে যে শিশুরা জন্ম নেই, ওরা যেভাবে যায় যাক, আপনার শিল্প কারখানা থাকবেই শহরে, আমরা ওই ধোঁয়ার মধ্যেই বসবাস করব, এটাই কি নিয়তি? আমি যে রিপোর্টটা পড়েছি, রিপোর্টটা পড়ার পর আমার নিজের মনে যেটা স্ট্রাইক করেছে যে এটা 2022 থেকে 24 500 জন শিশুর উপর করা হয়েছে। আমার কাছে ভাবলো আইসিডিডিবি তো অনেক বছর ধরে বাংলাদেশে আছে, এটা এই 22-এ এসে করলো কেন? মানে এতদিন স্ট্যাগারিং, এই এতদিন আগে কেন এই মানে শিশুদের উপর এখন করেছে। করার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেই অঞ্চলগুলোতে আপনার শিল্প কারখানা বেশি, এই রিপোর্টে আছে, সেই জায়গায় কিন্তু শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এবং এটার পরিমাণ, তারা বলে যে আমেরিকান এক রিসার্চ সেন্টার আছে যেখানে ওরা বলেছিল যে এটা যদি 35% হয়, আমরা কি এটাকে ভয়ের বিষয় বলে চিন্তা করি, তাহলে আপনি 98-কে কি চিন্তা করবেন? 35 ইজ সিগনিফিকেন্টলি হাই, এটা হয়ে গেছে 98। এখন এটা করতে গেলে যেটা হবে, ওদের সুপারিশ আছে, সুপারিশগুলো আছে যে যেমন ঘরে ধূমপান করা যাবে না, খাবারের দিকটা চিন্তা করতে হবে, কারখানাগুলো যেগুলো আছে সে সমস্তগুলো শহর থেকে রং ব্যবহার করা, রান্নার জিনিসপত্র, ধূমপান, এই সমস্ত কিছুগুলো। এখন আমরা তো জানতামই না, এই রিপোর্টটার পরে হয়তো অনেকেই আমরা সজাগ হব, আসলে সজাগ হব হয়তো বা, এটা ওই স্বপ্নের মতোই। আপনার এই ঢাকা শহরে নিচতলায় গ্যারেজ, রঙের কাজ হয়, লেদ মেশিন দিয়ে চলে, উপরে বাচ্চাদের স্কুল আছে এবং সেই দেখে দেখে বাচ্চারা কিন্তু স্কুলে যায়। এই শহরে বাচ্চাদের জন্য অ্যাসেম্বলি যেটা আমরা করতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গান গেয়ে যে জাতীয় সঙ্গীত গেয়ে স্কুলটা শুরু হওয়া, সেই পরিবেশ কিন্তু এই শহরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একদমই নেই। কত ধরেন 10% স্কুলের হয়তো আছে, বাকি 90% স্কুলে তো নেই। আমাদের অ্যাসেম্বলি ওয়াজ এ মাস্ট। না, একেবারে। পাল্টা শুল্ক কার্যকর, ভালো অবস্থানে বাংলাদেশ শিরোনাম পত্রিকার। কিন্তু একটা প্রশ্ন বোধহয় মানুষের মধ্যে এখনো রয়ে গেল, শুল্ক নিতে গিয়ে আমরা কি কোনো কিছু করে এসেছি কিনা? সেই করে এসেছি তো, তাই সেটা প্রকাশ করছি না কেন? কেন? আপনি তো আমরা 7 লক্ষ টন গম নিয়েছি না, 25টা বোয়িং আমরা নিয়েছি না, এটাই তো, এটা তো প্রকাশ্য না, এটা প্রকাশ্য। এখন যেটা এজেন্ডা, যেটা ভিতরে আছে, গতকালকে দেখলাম অর্থ উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলো আমরা কি সবগুলো প্রকাশ্য করি? অনেক কিছু আমরা প্রকাশ্য করতে পারি না এবং আমরা করবো না, মানে ওপেনলি জানান দিয়েছেন। যে গতকালকে সাংবাদিকরা যখন কি একটা পারচেজিং কমিটি মিটিং থেকে উনি বেরিয়ে আসছিলেন, তখন তাকে বলা হলো যে কনফিডেন্সিয়াল ব্যাপারটা যেটা আমেরিকার সাথে করা হয়েছে এটা কি? বলে না, এটা কনফিডেন্সিয়াল, এটা বলা যাবে না। এখন যখনই বলা যাবে না, তখনই তো লোকের মনে সন্দেহ হয় যে কি হয়েছে না হয়েছে। তবে দেখেন, এই যে 20% আপনারা বলছেন বা আমরা বলছি, খুব খুশি হচ্ছি, ভারতের উপরে আরও 25% বাড়িয়ে দিয়ে 50 করেছে, আমাদের কিন্তু 20% প্লাস আগের 16.5%।
36.5। ওই আগের 16টা আমরা ভুলে যাচ্ছি, কিন্তু 20টা হচ্ছে নতুনভাবে আরোপিত হয়েছে। কাজে আগের যা ছিল তার সাথে 20, তার সাথে 20। এবং ভারতে যেটা হয়েছে 25, 25, 50। এবং এটা হওয়ার পরে তো দেখেছেন যে মোদি চায়না যাচ্ছে, উনি ওনার করেছে, এবং রাশিয়ান পুতিন ভারতে আসছে। তো একটা মানে আমার কাছে মনে হচ্ছে যে এই মানে যে প্রভাবশালী যে দেশগুলো আছে তাদের মধ্যে টানাপোড়েন বোধহয় শুরু হয়ে গেল। থাকুক, টানাপোড়েন থাকুক। আমাদের নবীন রাজনৈতিক দল এবং যারা মোটামুটি এখন দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণও করছে, প্রভাবও ফেলছে, এনসিপি, এই দলের কিছু কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ওঠে, আবার কিছু কিছু সিদ্ধান্ত বেশ প্রশংসনীয়। 5ই জুলাই এই রাজনৈতিক দলের একেবারে উপর সারির কয়েকজন নেতা কক্সবাজারে বেড়াতে গেলেন এবং সেটা নিয়ে কার সাথে দেখা হচ্ছে না এটা নিয়ে আলোচনা হলো, এবং দল তাদেরকে শোকজ করেছে কেন আপনারা সেই দিন গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই যে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক মানে কি বলবো নিয়ম, এটা তো একটা ছোট্ট রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল তো অন্তত প্রমাণ করার চেষ্টা করছে যে না, কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তাই তো নাকি? এটা দুটো দিক আমি লক্ষ্য করেছি। একটি দিক হচ্ছে যে যারা এতদিন ধরে মানে চিল্লাচিল্লি করলো, ডিমান্ড করছে গভর্নমেন্টের কাছ থেকে যে আমাদের সনদটা যে জুলাই ঘোষণা হোক, হঠাৎ করে 5 তারিখে তাদেরকে কেন কক্সবাজার যেতে হলো। এবং আমি কিন্তু টেলিভিশনে দেখছিলাম যে এই নেতাগুলোকে আমি দেখছি না, পরে ভাবলাম যে ওরা হয়তো সামনে বসে আছে, নাহিদ এবং আপনার মতো সবাই কিন্তু তাই ধারণা করেছিল তাদেরকে আমরা সম্মুখ সারিতে পাবো। হ্যাঁ, সম্মুখ সারিতে পাবো। তো ঠিক আছে, নাহিদকে দেখার পরও ভাবলাম যে না, সার্জিস বা হাসনাত আবদুল্লাহ এরা হয়তো ইয়েতে দর্শকদের সারিতে বসে রয়েছে, চেয়ারের মধ্যে বসে রয়েছে। সেখানে না দেখার পরে তারপরে যখন দেখলাম কক্সবাজারে গেছে, আমার কাছে অত্যন্ত আশ্চর্য লেগেছে। মানে এই দিনে কেন ওয়াই দে ডিসাইডেড টু গো অন 5th? 4 তারিখে যেতে পারতো, যে 5 তারিখে 6 তারিখে যেতে পারতো। এবং তার সাথে সাথে শোকজটা ঠিক আছে, শোকজ তো করতেই পারেন, বরং শোকজটা না করলে সকলের মনের মধ্যে একটা হতো যে সৃষ্টি হতো যে এরা কি দে আর অ্যাবভ দি পার্টি, মানে তারা আইনের ঊর্ধ্বে, তারা যা ইচ্ছা তাই করতে পারে, পার্টির কোনো নিয়ম না মেনে তারা চলে গেল। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। সাংবাদিকতার অনেক জীবন পার করলেন আপনি, এই যে আমরা একটা দায় দেওয়ার চেষ্টা করলাম যে তারা কারোর সাথে দেখা করবার জন্য হোটেলে গিয়েছে, কিন্তু এখন তো প্রমাণিত হলো যে তিনি আদৌ বাংলাদেশি ছিলেন না, বা বাংলাদেশ এই আলোচনাটি বা এই সভাটি হয় নাই। তাহলে এইখানে প্রচার মাধ্যমের দায়টা কি? প্রচার মাধ্যমের দায় তো অবশ্যই তারা এইসব না জেনে শুনে কেন যে লিখেছে আমি বুঝতে পারলাম না। যেমন একটা কাগজে লিখেছে যে সেই ভদ্রলোক যাকে নিয়ে কথা বলা হচ্ছে, ওই ভদ্রলোক সেদিনই সন্ধ্যা 7টা 15 মিনিটের এমিরেটসের ফ্লাইট EK 583 নাকি একটা নাম্বারে উনি বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং কোন ভিআইপি টার্মিনাল দিয়ে উনি গেছেন সেটারও নাম দিয়েছেন। তার মানে ছিলেন। এখন কোনটা বিশ্বাস করবেন? আবার আমাদের আমেরিকার যিনি মিনিস্টার প্রেস আছেন উনি বলেছেন, হ্যাঁ মুস্তফা সাহেব, হ্যাঁ উনি আবার জানিয়েছেন যে না, উনি তো আমেরিকাতেই আছেন। এখন আমরা কাকে বিশ্বাস করব? ধোঁয়াশা, এই ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। বাট খবরের কাগজগুলো করা উচিত, মানে এইসব ব্যাপারে লেখার ব্যাপারে প্রচার মাধ্যমের সকলেই তারা শুধু একটা ছবি দেখিয়েছে যে তারা হোটেলে প্রবেশ করছে, এই ফুটেজটা আছে। তো তারা তো গেছে, এটা তো সত্যি গেছে, সত্য, তারা নিজেরা স্বীকার করছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এই যে একটা খবর দেওয়া হলো যে কার সাথে বৈঠক করতে গেছে, সেটা তো পরিষ্কার হওয়া খুব জরুরি। খুবই গিয়েছে, করেছে কি করেছে না, এটা হয়তো তাদের থেকেই আসলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।